নমস্কার, শুরু করছি এই সপ্তাহের খবরে বাংলা সংবাদ। আসুন দেখে নিই এই সপ্তাহের কিছু বিশেষ বিশেষ খবর। বাড়ল বাম, ধসল বিজেপি। প্রহসনের প্রতিফলন ইভিএমেও। হলদিয়া শোধনাগারে ভয়াবহ আগুনে পুড়ে মৃত শ্রমিক। ডিলিমিটেশন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জম্মু কাশ্মীরে। চিলিতে জয় বামপন্থীদের। অবৈধ বালি কারবারিদের রুখলেন গ্রামবাসীরা। কৃষকের লড়াই প্রেরণা যোগাচ্ছে অন্যদেরও, ইয়েচুরি। মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর বিল গেল সংসদীয় কমিটির কাছে। সিএএ বিরোধী আন্দোলনে অসমে মৃত্যু হাজারের বেশি মানুষের। রাজ্যসভায় পাশ নির্বাচনী আইন 2021। একাধিক দাবিতে আশাকর্মীদের স্মারকলিপি। বিএসএনএল কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়িতে। সফল হল সিপিআইএম হুগলি জেলা সম্মেলন। প্রহসনের ভোট হয়েছে মহানগরে। স্বাধীনতার পরে সবচেয়ে নিকৃষ্ট নির্লজ্জ নির্বাচন। সেদিন ভোট লুট নয়, ডাকাতি করেছে তৃণমূল। প্রার্থী ভোট দিতে পারেননি। প্রার্থীর পরিবার বুথে গিয়ে জেনেছেন ভোট হয়ে গেছে। হাজারো মানুষ ভোট দিতে পারেননি। অনেক ওয়ার্ডের ফলে তা স্পষ্ট। অনেকগুলি ওয়ার্ডের বুথে শূন্য পেয়েছেন বামপন্থীরা। তবু সেই অন্ধকারে আলোর আভাস আছে। মহানগরে শক্তি বাড়ল বামফ্রন্টের। বামফ্রন্টের ভোট বেড়েছে। দুটি ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী জিতেছেন 92 এবং 103 নম্বর ওয়ার্ডে। 92 নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেব জিতেছেন 2178 ভোটে। আর 103 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী নন্দিতা রায় জিতেছেন 92 ভোটে। 21, 98, 111, 127 মতো বেশ কয়েকটি ওয়ার্ডে সামান্য ভোটে বামফ্রন্ট পরাজিত হয়েছে। যেমন 21 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী মাত্র 44টা ভোট বেশি পেয়েছেন। ফল ঘোষণার পর হায়নার মতো দল বেঁধে তৃণমূলীরা হামলা চালিয়েছে। টালিগঞ্জের নেতাজিনগরে সিপিআইএমের এরিয়া কমিটির অফিস দখল করে তালা মেরে দিয়েছে তৃণমূলীরা। তাছাড়া বাস্তুহারা সমিতির অফিস দখল করেছে পেনশনার্স সমিতির অফিস। এসএফআই ডিওয়াইএফআই অফিসও দখল করে নিয়েছে সেখানে মমতা ব্যানার্জির কর্মীরা। আরও বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে নত তৃণমূলীরা। গত শনিবার নির্বাচনের আগের দিন থেকে শহরে হামলা শুরু করে মমতা ব্যানার্জির বাহিনী। তৃণমূলের আক্রমণের লক্ষ্য মূলত বামপন্থীরা। বিজেপি কি করছে? মমতা ব্যানার্জি মিডিয়ার সৌজন্যে গত কয়েকটি নির্বাচনে ফনা তুলতে পারা বিজেপির জোর কমে গেল কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে থেকেই বিজেপির শক্তি কমছিল। দলের নেতারা কেউ ভোটে নামেননি। তৃণমূলের বিরুদ্ধে প্রচারের থেকে বামফ্রন্টের বিরুদ্ধেই তারা বেশি সরব ছিল। ফলাফলে দেখা গেল তারা নেমে গেছে অনেকটা। গত বিধানসভার নিরিখে বিজেপির কলকাতায় ভোট কমল 18.36%। গত বিধানসভায় তাদের ভোট ছিল 27.55%। এবার হলো 9.19%। কিন্তু এই প্রায় 18.5% ভোট গেল কোথায়? লক্ষণীয় হলো তৃণমূলের ভোট গত বিধানসভার থেকে বেড়েছে 13%-র বেশি। নিঃসন্দেহে এর একটি অংশ দেদার ছাপ্পার ফল। বিজেপির একটি অংশের ভোট মমতা ব্যানার্জির ঝুলিতে পড়েছে এমন আশঙ্কা আছে ফলাফলের প্রবণতায়। কারণ সংঘের লাইন, মোদির স্বপ্নের শরিক কলকাতা। গত বিধানসভা নির্বাচনের তুলনায় বামফ্রন্টের ভোট বেড়েছে তৃণমূল বিজেপি বিরোধী অংশেরও। বামফ্রন্ট গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস আইএসএফের সঙ্গে জোট বেঁধে লড়েছিল। সেই সংযুক্ত মোর্চা কলকাতায় পেয়েছিল 10.70% ভোট। এবার বামফ্রন্ট পেয়েছে 11.89%। তার মধ্যে সিপিআইএম 9.63%, সিপিআই 1.02%, আরএসপি 0.78%, ফরওয়ার্ড ব্লক 0.44%। আর কংগ্রেস এবার ভোট পেয়েছে 4.13%। কোনো সন্দেহ নেই, প্রহসনের এই ভোট যদি না হতো, অভিষেক ব্যানার্জির সেই সুন্দর মনোরম ঘোষণার পর তৃণমূল কর্মীরা যদি আচরণ করতেন নির্বাচনের দিন, তাহলে বামফ্রন্টের ভোট আরও বাড়ত। গণতন্ত্রের উৎসবের চেহারা শহরবাসী দেখেছিল রবিবার। এবার ইভিএমে দেখা মিলল ভোট লুটের শিউরে ওঠা ছবি। কলকাতা কর্পোরেশনের সংযোজিত এলাকা যাদবপুরের 139 নম্বর ওয়ার্ড। 37,000-এর বেশি ব্যবধানে এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীর চমকের জয়।
সেই 109 নম্বর ওয়ার্ডের ইভিএমে যেন আরও চমক অপেক্ষা করছিল। শহীদ স্মৃতি এলাকার 139 নম্বর বুথ, তৃণমূল প্রার্থীর বাক্সে পড়েছে 1009টি ভোট, সিপিআইএম 0। পাশের 140 নম্বর বুথ, তৃণমূল পেয়েছে 1168টি ভোট, সিপিআইএমের ঝুলিতে সাকুল্যে 1টি। পাশের 141 নম্বর বুথে তৃণমূল পেয়েছে 965টি ভোট, সিপিআইএম প্রার্থীর পক্ষে পড়েছে 1টি ভোট। লাগোয়া 142 নম্বর বুথ, তৃণমূল পেয়েছে 900টি ভোট, সিপিআইএম 2টি। পরপর 4টি বুথে সিপিআইএম পেয়েছে 0 থেকে 2টি করে ভোট। লুটের ভোটের এরকম মণিমুক্ত ছড়িয়ে আছে গোটা ওয়ার্ড জুড়েই। এক একটা বুথে সিপিআইএমের প্রাপ্ত ভোট 20-র নিচে, তৃণমূল সেখানে গড়ে 700 করে ভোট পেয়েছে। রবিবার নির্বাচনের দিন ভোট শুরুর 3 ঘন্টার মধ্যেই এখানে প্রতিটি বুথই কার্যত দখল করে তৃণমূলী বহিরাগত দুষ্কৃতী বাহিনী। কার্যত প্রহসন চলেছে। বুথওয়ারি ভোটের হিসাবেও সেই প্রহসনের ছবি। মঙ্গলবার বামফ্রন্টের পক্ষ থেকে রবীন দেব বলেছেন, রাজ্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের মদতে শাসক দল নির্লজ্জের মতো ভোট লুট করেছে। তারপরও দেখা যাচ্ছে কলকাতার 3 লক্ষের বেশি মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছেন। কংগ্রেসের ভোটও বেড়েছে। ভোট শতাংশের বিচারে এখন আর তৃণমূলের পরেই বিজেপি নেই। বামফ্রন্টই কলকাতায় দ্বিতীয়। তৃণমূল এবং বিজেপির মেরুকরণের ফায়দা তুলেছিল তৃণমূল এবং বিজেপি। তারপর কেউ কেউ বলা শুরু করেছিল বামফ্রন্ট অস্তিত্বহীন, তারা শূন্য। কিন্তু এখন কর্পোরেশন নির্বাচনে দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপিকে পরস্পরের বিকল্প ভাবার বিভ্রান্তি মানুষের মধ্যে কেটে যাচ্ছে। মঙ্গলবারও যখন হামলা হয়েছে পাড়াগুলিতে, তখন পুলিশ নীরব ছিল। রবিবারের মতোই মূলত তৃণমূল কর্মীর ভূমিকা পালন করা পুলিশ এবং প্রশাসনের ভূমিকা বদলায়নি। মঙ্গলবার ইন্ডিয়ান অয়েলের হলদিয়া শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে মৃত্যু হলো 3 শ্রমিকের। আহত হয়েছেন প্রায় 50 জন। তবে বেসরকারি মতে হতাহতের সংখ্যা আরও বেশি। অনেকেরই শরীর ঝলসে গিয়েছে আগুনে, বেশ কয়েকজন আশঙ্কাজনক। চিকিৎসার কোনো সুরাহা হয়নি হলদিয়ায়। তাদের তড়িঘড়ি কলকাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাতে বহু সময় নষ্ট হয়েছে বলে অভিযোগ শ্রমিক পরিবারগুলির। মঙ্গলবার দুপুরে ওই তেল শোধনাগারের একটি টাওয়ারে আগুন লাগার ঘটনার পর থেকেই প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠায় কেটেছে ওই ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যদের। দাউ দাউ আগুনে কিছুক্ষণের মধ্যেই জ্বলে পুড়ে গিয়েছে কারখানার বিস্তীর্ণ অংশ। সেখানে বহু দাহ্য পদার্থ থাকায় আগুন চট করে নিয়ন্ত্রণে আসেনি বলে শ্রমিকদের বক্তব্য। বার্ষিক শাটডাউন চলছিল সেখানে। শ্রমিকদের অভিযোগ, এই সময়ে দাহ্য পদার্থগুলি নিষ্কাশন না করার ফলে আগুন ভয়ঙ্কর আকার নিয়েছে। এই দুর্ঘটনার প্রসঙ্গে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেছেন, সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আগুন কেন লাগলো তার তদন্ত করতে হবে। শ্রমিকদের সুরক্ষার বিষয়টি জড়িত থাকে একটি কারখানার কাজের সঙ্গে। দুর্ঘটনা তো কোনো মতেই বাঞ্ছনীয় নয়। দেখতে হবে সেখানে সেফটি মেজার বা সুরক্ষা কবচ কি ছিল বা আদৌ ছিল কিনা, না থাকলে তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে কাজ দিতে হবে। উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে আহত ও নিহতদের পরিবারগুলিকে। তৃতীয়ত, যারা আহত হয়েছেন তাদের বাঁচানোর দায়িত্ব কর্তৃপক্ষের এবং সরকারের। সকলের সুষ্ঠু চিকিৎসার দাবি জানাচ্ছে সিআইটিইউ। দুর্ঘটনার খবর পেয়ে শোধনাগারে গেটে এবং পরে হাসপাতালগুলিতে ছুটে যান সিআইটিইউ নেতা অচিন্ত শাসমল, পরিতোষ পট্টনায়ক সহ সংগঠনের কর্মীরা। জম্মু কাশ্মীর ডিলিমিটেশন কমিশন জম্মুর জন্য 6টি আসন বাড়ানোর প্রস্তাব করল। বিপরীতে কাশ্মীরের জন্য মাত্র 1টি আসন বৃদ্ধির প্রস্তাব করা হলো। স্বাভাবিকভাবেই এই নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, সিপিআইএম সহ জম্মু কাশ্মীরের বিরোধী রাজনৈতিক দলগুলি এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। জম্মু কাশ্মীর ডিলিমিটেশন কমিশনের প্রস্তাব কার্যকরী হলে রাজ্য ভেঙে দেওয়ার পরে বর্তমান জম্মু কাশ্মীরের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে 90টি হবে। এর মধ্যে 16টি আসন তফসিলি জাতি আদিবাসীদের জন্য সংরক্ষিত করা হবে। সিপিআইএম নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি এক বিবৃতিতে বলেছেন, এই প্রস্তাব বিভাজনকারী, রাজনৈতিকভাবে কাশ্মীরিদের ফের ক্ষমতাহীন করার চেষ্টা, যা 2 অঞ্চল এবং সম্প্রদায়ের মধ্যে বিভাজন বাড়াবে। জম্মু কাশ্মীরের ডিলিমিটেশনের জন্য তৈরি কমিটিতে রয়েছেন
ন্যাশনাল কনফারেন্সের 3 সাংসদ এবং বিজেপির 2 জন। সোমবার প্রথম কমিশনের বৈঠকে যোগ দেন ন্যাশনাল কনফারেন্স নেতা সাংসদ ফারুক আবদুল্লাহ। তিনি কমিশনের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। দলের মুখপাত্র টুইট করে জানিয়ে দেন, আসন বৃদ্ধির সময়ে জম্মু এবং কাশ্মীরের মধ্যে যে বৈষম্য করা হয়েছে, বৈঠকে তার প্রতিবাদ জানিয়েছেন ফারুক আবদুল্লাহ। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এদিন কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, ডিলিমিটেশন কমিশন তৈরি করা হয়েছে স্রেফ বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য। আঞ্চলিক এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিজেপি জম্মু কাশ্মীরের মানুষকে ভাগ করতে চায়, সেই জন্যই এই প্রক্রিয়া। পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ লোন বলেছেন, সম্পূর্ণ পক্ষপাতিত্বমূলক এবং যারা গণতন্ত্রে আস্থা রাখতে চায় তাদের ধাক্কা এই প্রস্তাব। কাশ্মীরে সদ্য গঠিত রাজনৈতিক দল আপনি পার্টিও এই প্রস্তাবের বিরোধিতা করেছে। বামপথেই চিলি, রাষ্ট্রপতি ভোটে জয়ী বামপন্থী গ্যাব্রিয়েল বরিক। রবিবার নির্বাচন হয়। অ্যাপ্রুভ ডিগনিটির প্রার্থী বরিক পেয়েছেন 56% ভোট। অন্যদিকে বিরোধী নব্য ফ্যাসিস্ট রিপাবলিকান পার্টি পিআরের জোস অ্যান্তনিও কাস্তের প্রাপ্ত ভোটের পরিমাণ 44%। চিলির কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেলভেল বরিককে 11.5% ভোটে জয়ী ঘোষণা করেছে। রবিবার রাতে সান্তিয়াগোতে জয়ের পরে জনতার সামনে বিজয়ী বরিক উপস্থিত হন। লহমায় মঞ্চে খেলে ওঠে সবুজ লেজারের আলো আঁধারি খেলা। আক্ষরিক অর্থেই তা যৌবনের জয়গান। কারণ বরিক চিলির ইতিহাসে সবচেয়ে কম বয়সে নির্বাচিত রাষ্ট্রপতি। লড়াই শুধু চিলির মানুষই লড়েনি, সংহতি নিয়ে পাশে থেকেছে লাতিন আমেরিকার জনসাধারণও। তারই প্রবল আভাস বরিকের জয়ে আগত অভিনন্দন বার্তায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপুল জয়ের জন্য আমি সালভাদর আলেন্দে ও ভিক্টর জারার দেশের মানুষকে সেলাম জানাই। অভিনন্দন বার্তায় বলেছেন ভেনেজুয়েলার বামপন্থী সরকারের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। চিলির নতুন রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিককে অভিনন্দন জানিয়েছেন আলবার্তো ফার্নান্ডেজ, বলিভিয়ার রাষ্ট্রপতি লুইস আর্সে ও প্রাক্তন রাষ্ট্রপতি ইভো মোরালেস। অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা, কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান ডুকে, সমাজতান্ত্রিক কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ কানেল, ইকুয়েডরের প্রাক্তন রাষ্ট্রপতি রাফায়েল করিয়া। পাশাপাশি অভিনন্দন বার্তা পাঠিয়েছে নিকারাগুয়া, মেক্সিকো, পানামা, পেরু, উরুগুয়ের রাষ্ট্রনেতারাও। অভিনন্দন জানিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তৃণমূলের বালি মাফিয়াদের রুখলেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে পাত্রসায়ের থানার নারায়ণপুর অঞ্চলের পাঁচপাড়া গ্রামে। কথা একটাই, গ্রামের রাস্তা, চাষযোগ্য জমির সর্বনাশ করে দ্বারকেশ্বরের বালি লুট করতে দেওয়া হবে না। সোনামুখীর রাঙামাটি এলাকা থেকে দ্বারকেশ্বরের পাত্রসায়ের পাঁচপাড়া পর্যন্ত 22 কিলোমিটার এলাকা জুড়ে নির্বিচারে বালি তোলার কাজ চলছে। সরকারি স্তর থেকে এই মুহূর্তে অনলাইনে বালি কারবারের অনুমতি মেলে, কিন্তু গ্রামবাসীদের বক্তব্য, বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা এই বালির কারবার চালাচ্ছে তারা সকলেই তৃণমূলের নানা স্তরের নেতা কর্মী। তাই পুলিশ প্রশাসন জেনেও নীরব থাকছে। গত 3-4 বছর ধরে নদী থেকে বালি তোলার ফলে এলাকার চাষযোগ্য জমি, বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও কিছু হয়নি। এই বছর ফের তৃণমূলের ওই লোকজন বালি তোলার উদ্যোগ নিলে গ্রামের মানুষজন রুখে দাঁড়ান। পাঁচপাড়া উত্তর কলোনির সমস্ত মহিলারা এসে জড়ো হন। ঝাঁটা, জুতো, লাঠি নিয়ে তাড়া করলে তারা পালিয়ে যায়। এরপরই মহিলারা পাঁচপাড়া মোড়ে অবরোধ করেন। এদিন সন্ধ্যায় গ্রামবাসীরা সভা করে বলেন, কোনো মতেই এখানে বেআইনি বালি তুলতে দেওয়া হবে না। 3 কৃষি আইন বাতিলে কেন্দ্রকে বাধ্য করতে সফল হয়েছে সাধারণ কৃষক ক্ষেত মজুরদের জোট। কেন্দ্রের সহায়তায় কর্পোরেট কৃষি দখলে উদ্যোগ তারা রুখে দিয়েছেন। মঙ্গলবার দিল্লিতে কমরেড সুরজিৎ ভবনে মঙ্গলবার এক কনভেনশনে একথা বলেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। কনভেনশনে এদিন দিল্লি লাগোয়া 6 রাজ্যের কৃষক আন্দোলনের সংগঠকরা যোগ দেন। ইয়েচুরি বলেন, কৃষক লাগাতার আন্দোলন চালিয়ে তাদের 3 কৃষি আইন বাতিলের দাবি আদায়ে সফল হওয়ায় আগামী দিনের শ্রমিক কৃষকের আন্দোলনে তা প্রেরণা যোগাচ্ছে। আজকে কর্পোরেটের আগ্রাসী ভূমিকা দেশের ক্ষুদ্র ছোট শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। তারাও আজ কর্পোরেটের বিরুদ্ধে সংগঠিত হচ্ছেন।
কৃষকের কর্পোরেট কৃষি আগ্রাসন প্রতিরোধ ছোট শিল্পের কর্পোরেট বিরোধী আন্দোলনকেও প্রেরণা যোগাচ্ছে। ইয়েচুরি জানান, কৃষকের সাফল্য আন্দোলনের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিরোধীদের প্রবল চাপে পিছু হটল মোদী সরকার। বিরোধীদের প্রবল বাধায় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 থেকে বাড়িয়ে 21 বছর করার প্রচেষ্টায় সাময়িক পিছু হটল মোদী সরকার। মঙ্গলবার লোকসভায় এর জন্য বিল পেশ করেও বিরোধীদের প্রবল প্রতিবাদে সেটিকে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠাতে বাধ্য হল কেন্দ্র। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর লক্ষ্যে এদিন সংসদের নিম্নকক্ষে শিশু বিবাহ নিষিদ্ধকরণ আইন সংশোধন করতে বিল পেশ করেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। তারপরেই বিরোধীরা সমস্বরে বিলটি নিয়ে ক্ষোভ জানান। চাপে পড়ে ইরানি বিলটি সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাতে বলেন অধ্যক্ষকে। 2019 সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব বিলের বিরোধিতা করায় আসামে মোট 1026 জনকে 12 দিনের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার আসাম বিধানসভায় বিবৃতি দিয়ে জানালেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। 11 জনের বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলনে আসামে একই পরিবারের 3 জন সদস্য পুলিশের গুলিতে মারা যান। তবে মুখ্যমন্ত্রীর যেই বিবৃতি বিধানসভায় দিয়েছেন তাতে তিনি উল্লেখ করেছেন ওই পরিবারের একজন সদস্য কাদের গুলিতে মারা গেছে তা এখনও জানা যায়নি। 2019 সালে সংসদে এই নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকেই আসাম সহ গোটা দেশে নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলন শুরু হয়। উত্তাল হয়ে ওঠে গোটা আসাম। বিজেপি শাসনাধীন আসাম সরকারের পক্ষ থেকে সেই সময় সাধারণ মানুষের আন্দোলনকে দমানোর জন্য একাধিক স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করা হয়। সোমবারের পর মঙ্গলবার রাজ্যসভায় পাশ হলো নির্বাচনী আইন 2021। ধ্বনি ভোটে এই বিল পাশ হলো রাজ্যসভায়। এই বিলে উল্লেখ করা হয়েছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার কথা। বামপন্থী দলগুলি সহ বিরোধী দলগুলির পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করা হয়, যার ফলে রাজ্যসভায় এই বিল পাশ হওয়ার সময় বিরোধীরা ওয়াক আউট করে। বিরোধীদের অভিযোগ, নাগরিকদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে এই বিল। বিরোধীদের এই দাবিকে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু দাবি করেছেন এই নতুন বিলের ফলে ভুয়ো ভোটারের সমস্যা মিটবে। এছাড়াও এই বিলে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ বৃদ্ধি সহ একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রীয় আইনমন্ত্রীর। নির্বাচনী আইন পরিবর্তনের কড়া ভাষায় নিন্দা করা হয়েছে সিপিআইএমের পক্ষ থেকে। সোমবার পলিট ব্যুরোর এক বিবৃতিতে দাবি করা হয় বিলটিকে পুঙ্খানুভাবে খতিয়ে দেখার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য। পলিট ব্যুরো জানিয়েছে এই বিলে ভোটের গোপনীয়তা রক্ষার জন্য যে গোপন ব্যালট নীতি তা খর্ব করা হয়েছে এবং ভোটারের গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকারকেও কেড়ে নেওয়া হয়েছে। আশাকর্মীদের সরকারি স্থায়ী কর্মীর স্বীকৃতি এবং মাসিক ন্যূনতম 21,000 টাকা মজুরি, মাসিক বেতনের সঙ্গেই মাসের 1 তারিখ উৎসাহ ভাতা দেওয়া, কোভিড আক্রান্ত আশাকর্মীদের অবিলম্বে সরকারি বরাদ্দকৃত ক্ষতিপূরণের টাকা দেওয়া, কোভিড ইনসেন্টিভ বাবদ সরকারের বরাদ্দকৃত মাসিক 1000 টাকা দেওয়া, নবগঠিত জেলার বানারহাট ও ক্রান্তি ব্লকে অবিলম্বে BMOH দপ্তর স্থাপন, মহামারী মোকাবিলায় নিয়মিত নির্দিষ্ট নিরাপত্তা সরঞ্জাম দেওয়ার দাবিতে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সোমবার স্মারকলিপি দিল CITU অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। এদিন জেলার বিভিন্ন ব্লক থেকে আশাকর্মীরা জমায়েত করেন জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দানে। সেখান থেকে মিছিল করে DBC রোড, থানা মোড়, সমাজপাড়া, দিনবাজার, রায়কতপাড়া মোড় হয়ে মিছিল পৌঁছায় CMOH দপ্তরের সামনে। সেখানে দপ্তরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন চুমকি দাস, নেহার বেগম, অঞ্জলি সূত্রধর, খাইরুল নেসা, আলপনা ছেত্রী, লক্ষ্মী সরকার, রাধা শর্মা প্রমুখ। দীর্ঘ 1 বছর BSNL-এর ঠিকা শ্রমিকদের বেতন বন্ধ, তার ওপর ছাঁটাইয়ের কাটা বাধ্য হয়ে দীর্ঘ আন্দোলনের পথে সারা দেশের BSNL-এর শ্রমিকরা। পাশে BSNL-এর নিয়মিত, অনিয়মিত ও অবসরপ্রাপ্ত কর্মীরা। সারা দেশের সাথে জলপাইগুড়ি জেলার নিয়মিত, অনিয়মিত শ্রমিক কর্মচারীরা যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করলেন জলপাইগুড়ি BSNL দপ্তরে।
বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সম্পাদক বিকাশ বিশ্বাস বলেন, কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতেই বিএসএনএলের মতো গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যমকে চক্রান্তের বেড়াজালে জড়াচ্ছে মোদী সরকার। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংস্থাকে দুর্দশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরিকল্পনা করে বিএসএনএলকে শেষ করে দিতে চাইছে কর্পোরেটদের তোষণকারী বিজেপির সরকার। সিপিআইএম হুগলি জেলা সম্মেলন থেকে নির্বাচিত হয়েছে 60 সদস্যের নতুন জেলা কমিটি। কমিটিতে নতুন 21 সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সম্মেলনের শেষ দিনে জেলা কমিটির প্রথম সভায় জেলা সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন দেবব্রত ঘোষ। সর্বসম্মতিতে নির্বাচিত হয়েছেন রাজ্য সম্মেলনের প্রতিনিধিরাও। সম্মেলনে 346 জন প্রতিনিধি এবং 39 জন দর্শক অংশ নেন। তার মধ্যে মহিলা 54 জন। প্রবীণতম প্রতিনিধি রেবতী মোহন সাহা, বয়স 86। জেলার 24টি সম্মেলনেই অংশ নিয়েছেন তিনি। প্রতিনিধিরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে। কনিষ্ঠতম প্রতিনিধি ছিলেন সোমেন মুখার্জি, বয়স 23। প্রতিনিধি পরিচয়পত্রের রিপোর্ট জানাচ্ছে, প্রতিনিধিদের 119 জনের নামে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা দায়ের হয়েছে। 46 জন রাজনৈতিক কারণে কারাবন্দী হয়েছেন। সবচেয়ে বেশি 9 মাস জেলে থেকেছেন লালু হাঁসদা। 90 জন প্রতিনিধি আত্মগোপন করেছেন বিভিন্ন সময়ে। সবচেয়ে বেশি মোট 10 বছর আত্মগোপন থেকেছেন অভয় ঘোষ। শেষ করছি এই সপ্তাহের খবরে বাংলা সংবাদ। চোখ রাখুন আগামী সপ্তাহে।